সালাম আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। তো চলো আমরা শুরু করি আমাদের। আমি বিকেলে যখন চেক করছিলাম আমাদের সাজেশনটা, তখন আমি দেখলাম যে আমাদের আজকে থেকে রেপ অফ দ্য লক শুরু করতে হবে। কারণ অলরেডি আমরা আমাদের সাজেশন থেকে সব প্রশ্ন শেষ করে ফেলেছি। এই যে এখানকার ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের এই একটা বাকি আছে, এটার নোট আমি তোমাদেরকে দিয়ে দেবো। এটার নোটটা দিয়ে দেবো নি। আর আজকে থেকে আমরা রেপ অফ দ্য লক শুরু করব। তো রেপ অফ দ্য লকের আজকে আমরা পড়বো হচ্ছে ব্রিফ কোশ্চেন। আর আগামী দিন, অর্থাৎ কালকের পরের দিন, কি বার? আগামী দিন কি বার? শুক্রবার আছে না? শুক্রবার আছে, আচ্ছা। শুক্রবারে না, শনিবারে পরীক্ষা দিও। শুক্রবারের দিন আমি কোশ্চেনটা করে রাখবো নি, শনিবারে পরীক্ষা দিবা। এইটার ব্রিফের উপরে আর কি। তো চলো আমরা এটা শুরু করি, রেপ অফ দ্য লক, এটার ব্রিফ। দেখো, দ্য রেপ অফ দ্য লক, এখানে রেপ বলতে মানে কেটে ফেলা বা কাটা। এখানে রেপ বলতে ওই যে রেপ আমরা বুঝি সেটা না। রেপ অফ দ্য লক বলতে এখানে চুলের খোপা বা চুলের বেনি, হ্যাঁ, যেটা, সেইটাকে কেটে ফেলা, এটাকে বলা হচ্ছে রেপ অফ দ্য লক। বা এখানে রেপ দ্বারা সৎকার, এরকম বোঝায়। তো দেখো, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য রেপ অফ দ্য লক। রেপ অফ দ্য লক যে কবিতাটা লিখলেন আমাদের কবি, এই আলেকজান্ডার পোপ আর কি। তো এই কবিতার সোর্সটা কি, তিনি কোথা থেকে আইডিয়াটা নিলেন? তো বলা হচ্ছে যে অ্যাজ এ সোর্স অফ দ্য রেপ অফ দ্য লক, পোপ ইউজ দ্য স্টোরি অফ এ কোয়ারেল বিটুইন টু ফ্যামিলিজ অন এ ট্রিফলিং ইস্যু অফ কাটিং এ লক অফ হেয়ার। বলা হচ্ছে যে এই গল্পটা সোর্স হিসেবে তিনি নিয়েছেন দুইটা ফ্যামিলির ভেতরে এই চুলের লক কাটা নিয়ে একটা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া চলছিল। তো সেখান থেকে তিনি আইডিয়াটা নেন এবং নিয়ে ওই আইডিয়ার সাথে তার ইমাজিনেশন অ্যাড করে তিনি একটা নতুন করে গল্প তৈরি করেন। হু হ্যাড সাজেস্টেড পোপ দ্য থিম অফ দ্য রেপ অফ দ্য লক। কে এই রেপ অফ দ্য লকের থিমটা সাজেস্ট করেছিল? মিস্টার ক্যারেল। হ্যাঁ, মিস্টার ক্যারেল, দ্য ফ্রেন্ড অফ পোপ, পোপের একজন বন্ধু মিস্টার ক্যারেল হ্যাড সাজেস্টেড হিম দ্য টপিক অফ কোয়ারেল বিটুইন টু ফ্যামিলিজ। দুইটা ফ্যামিলির ভেতরে যে দ্বন্দ্ব বা ঝগড়া যেটা চলছিল, এই কথাটা মিস্টার ক্যারেল, যে কিনা পোপের বন্ধু, সে আলেকজান্ডার পোপকে বলেছিল এবং তিনি তখন এটা নিয়ে কবিতা লেখেন। হাউ ডাজ বেলিন্ডা ওয়েক আপ ফ্রম ফ্রম হার স্লিপ। বেলিন্ডা হচ্ছে এখানকার যে প্রধান ক্যারেক্টার, মহিলা ক্যারেক্টার, প্রধান ক্যারেক্টার। তো বলা হচ্ছে যে বেলিন্ডা তিনি কিভাবে ঘুম থেকে ওঠেন। In order to wake up Belinda from her sleep, the sun enters into her bedroom and fearfully casts a ray on her eyes. মানে বেলিন্ডা অনেক ফ্যাশনেবল লেডি এবং বেশি দাপট রয়েছে। তো বলা হচ্ছে যে এই বেলিন্ডাকে জাগিয়ে তোলার জন্য, ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য সূর্য এমনকি তার বেডরুমে ঢুকে এবং ভয়ে ভয়ে তার চোখের ওপরে তার আলো ফেলে। এবং এইভাবেই আমাদের বেলিন্ডা ঘুম থেকে উঠে যখন তার চোখের উপরে আলো পড়ে। হাউ ইজ বেলিন্ডাস স্লিপিং হ্যাবিট। বেলিন্ডার স্লিপিং হ্যাবিটটা কি, ঘুমানোর অভ্যাসটা কেমন? বেলিন্ডা গোজ টু বেড লেট অ্যান্ড দ্য সেলফ whose duty was to protect her from all harm has extended her sleep, and so she is a late riser. বেলিন্ডা সে রাতে দেরি করে ঘুমাতে যায় এবং সি ইজ আ লেট রাইজার, এবং সে সকালেও দেরি করে ঘুম থেকে ওঠে। এবং সে যতক্ষণ ঘুমায় ততক্ষণ সেলফ, অর্থাৎ এগুলো কিছু সুপার ন্যাচারাল ক্যারেক্টার রয়েছে এইখানে। তো সেই ক্যারেক্টার গুলোর মধ্যে যেমন সেলফ একটা, তো বলতে পারো কাইন্ড অফ এরা জিন বা অ্যাঞ্জেল এই টাইপের। তো তাদের ডিউটি ছিল বেলিন্ডা যাতে নিরাপদে ঘুমাতে পারে, আহ, এবং ঘুমানোর সময় তাকে প্রোটেক্ট করা, আম, কেউ যাতে তাকে ডিস্টার্ব না করে। তো বিশেষ করে তার যে চুল, তার যে লক, চুলের বেনি বা খোপা, এইটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এর জন্য এই সেলফরা তাকে এক ধরনের সিকিউরিটি দেয়।
Who extends the period of Belinda's sleep? The sylph whose duty is to protect her from all harms extends the period of her soothing sleep. আচ্ছা, এখানে সিলফ যে ক্যারেক্টারটা, তার ডিউটি ছিল এই বেলিন্ডাকে সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা, এবং এইভাবে তার ঘুমের যে সময়, ঘুমের যে পিরিয়ডটা, সেটাকে এক্সটেন্ড করা, সেটাকে বাড়ানো। What are the origins of sylphs that surround the female in general? What are the origins of sylph? সিলফদের, সিলফ হচ্ছে কোনো একক ব্যক্তি না, হ্যাঁ, গ্রুপ অফ স্পিরিট আর কি। তো বলা হচ্ছে যে এই এদের অরিজিনটা কি, যারা ফিমেলদের চারিপাশে সাধারণত থাকে। The origins of all spirit or sylphs are the souls of all women. এখানে বলতেছে যে মহিলাদের আহ, যে মন, সেই মনের ভেতর থেকেই সিল্ফ গুলো থাকে আর কি, বা সিল্ফের অরিজিনটাও ওই ওই জায়গাটায়। হু আর নিম্ফস? দ্য জেন্টেল নেচার্ড উইমেন পাস ইনটু ওয়াটার অ্যান্ড আর কল্ড নিম্ফস। বলা হচ্ছে যারা খুব ভদ্র সুন্দরী মহিলা, তারা যখন পানির ভেতরে নামে, গোসল করে বাথ ট্যাবে, হ্যাঁ, তো সেই সময়টাতে তাদেরকে বলা হয় নিম্ফ। নিম্ফ কাইন্ড অফ পরি। হ্যাঁ, ওই যে আমরা আগেকার ইয়েতে আমরা মানে এটা কি বলে, আমি জানি না এটা মেয়েরা কিভাবে চিন্তা করে, তবে ছেলেরা এরকমটা চিন্তা করে যে একটা রাজকুমারী, হ্যাঁ, সে ওই যে গোলাপ জলের ভেতরে নেমে গোসল করতেছে। এটা কাইন্ড অফ এই চিত্রটা এসছে কিভাবে, আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা ইয়ে দেখতাম, আলিফ লায়লা দেখতাম। তো আমাদের সময় বিটিভিতে ওটা আসে হয়তো আর কি, 95 96 এই এই সময়গুলোতে। তো আমরা দেখতাম দেখতাম যে আলিফ লায়লা আর আলাদিনের যে মানে উড বি ওয়াইফ, রাজকন্যা, সে পানির মধ্যে ওরকম গোলাপ জলের ভেতরে নেমে গোসল করতেছে। তো ওইটা আমাদের জেনারেশনে অনেকের চোখে ওইটা লেগে আছে যে হ্যাঁ, রাজকুমারী এরকম হবে, এরকম বাথটাবে গোসল করবে, এরকম গোলাপ জল। আর এরপরে তো এখন এগুলো তো কমন হয়ে গেছে। তো এই যে ওই সময়টাতে এই যে গোসল করা বা এই যে তার যে কি বলে রূপ সৌন্দর্য, সেইটার সঙ্গে এই নিম্ফের একটা কানেকশন আর কি। মানে নিম্ফ বলতে কাইন্ড অফ পরী, পরীরা যেরকম হয়। হু আর কল্ড নম, হ্যাঁ, জি না, বা এখানে হচ্ছে হু আর কল্ড নম, বা আমরা যদি আমাদের বানানটাকে ঠিক রাখতে চাই তাহলে জেনম বলবো, তাহলে বানান ভুল হবে না। দ্য গ্রেভার নেচার্ড উইমেন পাস ইনটু আর্থ অ্যান্ড আর কল্ড নমস। বলা হচ্ছে যে কিছু মহিলা যারা খুবই গম্ভীর টাইপের, পাস ইনটু আর্থ, তারা পৃথিবীতে ঘুরে বেড়ায় বা চলাচল করে, তাদেরকে বলা হচ্ছে নমস বলা হয়। হু আর কল্ড সেলফস? দ্য লাইট মাইন্ডেড coquettes pass into air are called sylphs. কোকুয়েট কি মানে ভুলে গেলাম যে, কারো জানা আছে? কোকুয়েটস, কোকুয়েট মানে আচ্ছা, নেগেটিভ অর্থ আর কি, এরকম আর কি, মানে যে মহিলারা একটু ফ্যাশনেবল হয়, এই সমস্ত মহিলাদেরকে বলা হচ্ছে কোকুয়েটস। তো দ্য লাইট মাইন্ডেড কোকুয়েটস পাস ইনটু ওয়্যার আর কল্ড সিল্পস। যারা একটু ওই যে চটপটে টাইপের যে মহিলারা হয় আর কি, আহ তাদেরকে বলা হচ্ছে যে, মানে লাইট মাইন্ডেড বলতে আমি বোঝাচ্ছি যে স্মার্ট বা চটপটে। তো যারা পাস ইনটু এয়ার মানে বাতাসে উড়ে বেড়ায় বলতে ওই যে ঘোরাফেরা করে, কাউকে কেয়ার করে না, এই টাইপের মহিলা, তাদেরকে বলা হচ্ছে সেলফ। হু ওয়াজ হেল্পিং বেলিন্ডা ইন হার টয়লেট? বেলিন্ডা টয়লেটে কে তাকে হেল্প করে? বেলিন্ডাস মেইড বেটি ওয়াজ হেল্পিং হার ইন হার টয়লেট। হ্যাঁ, এখানে টয়লেট বলতে নেগেটিভ, মানে আমরা আমরা টয়লেট বলতে যেটা বুঝি সেটা না। মানে এটা হচ্ছে তাদের মেকআপ রুম বলতে পারো। এটা তাদের মেকআপ রুম, আমরা বলি না যে টয়লেট্রিজ, টয়লেট্রিজ যে টিস্যু থেকে শুরু করে এভরিথিং। তো এখানে ওই সময়ের বেলিন্ডার যে মেকআপ রুম, সেইখানে তাকে হেল্প করে কে? এটা হচ্ছে যে
তার একটা মেইড ছিল, তার নাম হচ্ছে বেটি, BETTY। সে তাকে হেল্প করে। হাউ ওয়াজ বেলিন্ডা লুকিং আফটার শি হ্যাড কমপ্লিটেড হার বিউটিফিকেশন? যখন সে তার বিউটিফিকেশন শেষ করে, মেকআপ রুমে তার মেকআপটা শেষ করে, তখন তাকে দেখতে কেমন লাগে? শি ওয়াজ লুকিং সো গর্জিয়াস, তাকে দেখতে অনেক গর্জিয়াস, জাঁকজমকপূর্ণ লাগে। অ্যান্ড এলিগ্যান্ট, দ্যাট দ্য রাইজিং সান ওভার দ্য ক্রিমসন হরাইজন কুডন্ট সারপাস হার গ্ল্যামার। বলতেছে যে তাকে দেখতে খুবই জাঁকজমকপূর্ণ এবং এলিগ্যান্ট মনে হয়, এবং অনেকটা এরকম মনে হয় যেন একটা মানে সূর্য যেটা উঠতেছে সকালবেলা, এই সূর্যটা যেমন ওভার দ্য ক্রিমসন হরাইজন, তার যে ক্রিমসন হরাইজন, ক্রিমসন বলতে লাল, হ্যাঁ লাল যে দিগন্তটা, সেই দিগন্তটা কুডন্ট সারপাস হার গ্ল্যামার। হ্যাঁ মানে ওই যে ভোরবেলার যে দিগন্ত যত সুন্দর দেখায় সূর্য ওঠার মুহূর্তটা, বলা হচ্ছে যে ওই সুন্দর ওঠার মুহূর্তটাও এত সুন্দর না। অর্থাৎ আমাদের বেলিন্ডার গ্ল্যামারকে ওইটাও ছাড়িয়ে যেতে পারে না। বেলিন্ডা এত সুন্দর বা সুন্দরী। ক্রিমসন, ক্রিমসন এটা হচ্ছে লাল কালার। এই ক্রিমসন কালারটা কেমন? ধরো সিঁদুরের লাল আছে না, সেই লালটা হচ্ছে ক্রিমসন। হাউ ওয়াজ বেলিন্ডা বিহেভ টুয়ার্ডস হার অ্যাডমাইরার্স? বেলিন্ডা কিভাবে তার অ্যাডমাইরারদেরকে, মানে তার কাইন্ড অফ তার উপরে যারা ক্রাশ খেয়ে আছে আর কি, তো তাদের সাথে কি বিহেভ করে? শি নেভার হার্ট অ্যানি অফ হিজ অ্যাডমাইরার্স বাট অফেন রিজেক্টেড ভেরি পোলাইটলি। সে কাউকে মনের ব্যথা দেয় না, কারো মনে ব্যথা দেয় না, বরং সে সবাইকে পোলাইটলি রিজেক্ট করে। হাউ ওয়াজ বেলিন্ডাস বিউটি এনহ্যান্সড? কিভাবে বেলিন্ডার বিউটিটা আরো বর্ধিত হয়? হার এক্সকুইজিট বিউটি ওয়াজ enhanced by two beautiful curling side locks of hair which charmingly set off her white neck। বলা হচ্ছে তার যে সৌন্দর্য, এক্সকুইজিট সৌন্দর্য, মানে অসাধারণ দুর্লভ যে সৌন্দর্যটা, এইটা আরো বর্ধিত হয় যখন তার সুন্দর বাঁকানো চুলের দুইটা বেনি তার সাদা ঘাড়ের ওপর দিয়ে যখন নামানো থাকে, একেবারে মনোমুগ্ধকর লাগে আর কি। হু ওয়াজ দ্য ব্যারন? দ্য ব্যারন ওয়াজ লর্ড পিটার whose offer of love was rejected by বেলিন্ডা। ব্যারন হচ্ছে লর্ড পিটার, যার আহ, তোমার ভালোবাসার অফারটা রিজেক্ট করেছিল বেলিন্ডা। হোয়াট ওয়াজ ব্যারনস প্ল্যান অ্যাবাউট দ্য লক? ব্যারনও মূলত ওই বেলিন্ডার যে চুলের যে লক, সেই লকের প্রেমে পড়েছিল আর কি। তো এবার সে কি করলো? ব্যারনস প্ল্যান ওয়াজ টু সিজ ওয়ান অফ দ্য লক অফ বেলিন্ডা অ্যাট এনি কস্ট, এবং সে চাচ্ছিল যেভাবে হোক বেলিন্ডার এই চুলের যে বেনিটা রয়েছে, লকটা রয়েছে, একটাকে, দুইটা আছে তো, যেখানে একটাকে সে কেটে ফেলবে। এটা সে ইয়ে করে ফিক্স করা বলতে নিয়ে নেয়া আর কি। সে ওটা কেটে নিতে চাচ্ছিল, তার সৌন্দর্য নষ্ট করতে চাচ্ছিল। হোয়াট ডিড দ্য লর্ড বিল্ড টু অরশিপ? কোন জিনিসটা তাকে এই অরশিপ করতে, এটা দরকার নাই। হোয়াট ডিড বেলিন্ডাস গার্জিয়ান সিল্প আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, বেলিন্ডার যে গার্ডিয়ান বলা হচ্ছিল, যারা তাকে নিরাপত্তা দিচ্ছিল আর কি, তো তারা কি বুঝতে পেরেছিল? Ariel, the guardian sylph, understood the impending danger of Belinda but couldn't detect what would actually happen to her. এরিয়েল নামে একজন শিল্প ছিল, তো সে এই শিল্পদের গার্ডিয়ান, শিল্পদের মধ্যে প্রধান। সে বুঝতে পেরেছিল যে বেলিন্ডার উপরে কোনো একটা বিপদ আসতে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি বিপদ আসতেছে এবং কখন ঘটবে, কি ঘটবে, এটা সে জানতে ছিল না। হোয়াট ইজ অম্বার? অম্বার ইজ এ গেম প্লেড অ্যামং থ্রি, ওয়ান অফ হোম উইন্স দ্য আদার টু। অম্বার হচ্ছে এক ধরনের গেম যেটা তিনজন মিলে খেলে, এবং এখানে একজন জিতে। অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ দ্য গেম, 9 কার্ডস ওয়ার ডিল্ট টু ইচ। এখানে 9টা কার্ড দিয়ে খেলা হয় আর কি। 9টা কার্ড সবার ভিতরে ভাগ করে দেওয়া হয় এবং সেটা ওইভাবে খেলে। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য গেম প্লেড বাই বেলিন্ডা? এবং এই গেমটা বেলিন্ডা খেলতো আর কি। তো বেলিন্ডা ওন দ্য গেম ডিফিটিং দ্য ব্যারন অ্যান্ড আদার মেল ফ্রেন্ড।
বেলিন্ডা এই গেমটা খেলে এবং বেলিন্ডা জিতে যায়, এবং বেলিন্ডা এই 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 জেতার মাধ্যমে সে ব্যারনকে হারায়, এবং আরেকজন তার বন্ধু, ছেলে বন্ধু, তাকেও সে হারায়। হোয়াট হ্যাপেন টু বেলিন্ডা আফটার শি হ্যাড লস্ট হার লক? যখন তার লকটা হারিয়ে গেল বা কেটে নেওয়া হলো, তখন কি ঘটলো? বেলিন্ডা, being overwhelmed and seized with anger, screamed uh, piteously at her disaster. বেলিন্ডা, সে অভিভূত হয়ে গেল, অভিভূত হলো, and তাকে প্রচন্ড রাগে ধরলো আর কি। তার প্রচন্ড রাগ হলো এবং সে চিৎকার করলো, পিটি পিটিয়াসলি অ্যাট হার ডিজাস্টার। মানে তার যে, মানে একবার নিষ্পাপ মানুষের মতো সে চিৎকার করে উঠলো তার এই ক্ষতির কারণে, হঠাৎ করে তার যে একটা ইয়ে হারিয়ে গেল সেই জন্য। হাউ ডিড দ্য ব্যারন ফিল আফটার হি হ্যাড ওন দ্য লক? যখন ব্যারন এই একটা লক জিতে নিল বা কেটে নিল, তখন সে কি ফিল করলো? দ্য ব্যারন became very much contented and excited at his long cherished desire to gain the beautiful lock. ব্যারন খুব খুশি হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল, এবং সে খুবই এক্সাইটেড হয়েছিল, উত্তেজিত হয়েছিল। সে দীর্ঘদিন ধরে ইচ্ছা পোষণ করতেছিল তার ওই আহ, একটা চুল সে, মানে চুলের লক একটা সে নিয়ে নিবে এটার জন্য। এবং যখন সে এটা পেলো, তখন সে অনেক খুশি হয়ে গিয়েছিল। হোয়াট ডিড অ্যাম্ব্রিয়েল ডু টু এক্সারসাইজ হিজ ইনফ্লুয়েন্স? এই অ্যাম্ব্রিয়েল এটাও আরেকটা সেলফ আর কি। টু এক্সারসাইজ হিজ ম্যালিগন্যান্ট ইনফ্লুয়েন্স অন বেলিন্ডা, Ambriel immediately flew down the cave of Spleen, goddess of ill-tempered, in the center of the earth. তো বলতেছে যে এই আম্ব্রিয়েল, সে হচ্ছে তার একটা বড় ইনফ্লুয়েন্স বেলিন্ডার উপরে ফেলানোর জন্য সে কি করলো? সে ইমিডিয়েটলি ফ্লিউ ডাউন, মানে নিচের দিকে উড়ে চলে গেল এবং কেভ অফ স্প্লিনে গেল। কেভ অফ স্প্লিন সেটা হচ্ছে গডেস অফ ইল টেম্পার্ড, যেটা হচ্ছে ওই, মানে খারাপ গডেস ওখানে থাকে। এবং সেটা হচ্ছে ইন দ্য সেন্টার অফ দা আর্থ, অর্থাৎ পৃথিবীর গভীরে, একবারে কেন্দ্রে। তোমরা এই কেভ অফ স্প্লিনের কথা বেশ কয়েক জায়গায় পাবা, যেমন এই, তোমরা এখানে পাবা, তোমরা ওই যে ফেরি কুইন ছিল, ফেরি কুইনে ওই যে আমাদের আর্কিমাগো, সে ওই যে দুইটা ক্যারেক্টারকে পাঠালো ঘুমের দেশে গিয়ে ঘুম নিয়ে আসতে। হ্যাঁ, তো ওইখানে পেয়েছো। আরেকটা পাবো ফোর্থ ইয়ারে উঠলে, ফোর্থ ইয়ারে উঠলে দেখবা হয়তো দ্য ফ্রগ নামক একটা গল্প আছে, সেখানে গেলে তোমরা এই গল্পটা পাবা, এই কেভ অফ স্প্লিন। বা এটা কাইন্ড অফ ঘুমের দেশ, বা ঘুমের দেশও না, এটা হচ্ছে এরকম যে উম, মানুষ যখন মারা যায় তাদের আত্মাগুলো যে জায়গায় গিয়ে থাকে আর কি, সেটাকে বলা হচ্ছে কেভ অফ স্প্লিন। মানে কেভ অফ স্প্লিন ওইটার অংশ আর কি। তো এই আর কি। তাহলে তোমরা এটা তোমাদের থার্ড ইয়ারে তো ওই যে ফেরি কুইন আছে, ফেরি কুইনের ভিতরে এটা আছে, এই এইটার ভেতরেও আছে, আবার ওই ফোর্থ ইয়ারে গেলে পাবো দ্য ফ্রগের ভেতরে। হু হ্যাড অ্যাকম্পানিড দ্য গডেস অফ স্প্লিন? The goddess lied on her bed, which was her throne, and she was attended by her friends, Pain and Headache. গডেস শুয়েছিল তার বেডের উপরে, এবং যে এই বেডটাই হচ্ছে তার থ্রোন, তার সিংহাসন। এবং তার সাথে তার বন্ধু ছিল, তার বন্ধুরা হচ্ছে, একটা হচ্ছে পেইন আর একটা হচ্ছে হেডেক, মাথা ব্যথা এবং যন্ত্রণা। এটা ছিল হচ্ছে তার সঙ্গী, এই গডেসের, গডেস অফ স্প্লিনের। হু আর স্যালামান্ডার্স? Who are salamanders? The soul of fiery, quarrelsome women pass into the fire are called salamanders. বলা হচ্ছে ওই সমস্ত মহিলা যারা সবসময় রেগে থাকে, রেগে আগুন হয়ে যায় এবং সবসময় ঝগড়া করতে চায়। হ্যাঁ, এবং পাস ইনটু দ্য ফায়ার, যাদেরকে দেখলে মনে হয় যেন সবসময় তাদের ভেতর আগুন জ্বলতেছে। হ্যাঁ, এই তাদেরকে স্যালামান্ডার্স বলা হচ্ছে। দেখবা এরকম থাকে না আমাদের
মা, চাচি, খালা, ফুপু এদের ভেতরে কেউ কেউ থাকে না এরকম যে কথায় কথায় ঝগড়া করতে চায়, আবার দেখবে সবসময় রাগ, কিছু একটা ভালো কথা বললো দেখবে খেপে গেছে। তো এদেরকে বলা হচ্ছে স্যালামান্ডার। What did Ambriel tell the goddess of spleen? Ambriel, goddess of spleen কে কি বললো? Ambriel told the goddess about Belinda and described the whole situation. Ambriel সে গডেসের কাছে গেল, গডেসকে বেলিন্ডার ব্যাপারে বললো এবং যা যা ঘটেছে পুরো স্টোরির, যে কিভাবে তার লকটা কেটে নেওয়া হয়েছে এই সব কিছু সে তাকে বললো। What did Ambriel beg from the goddess of spleen? আম্ব্রিয়েল অ্যাম্ব্রিয়েল আর কি, সে এই গডেস অফ স্প্লিনের কাছ থেকে কি কোন জিনিসটা প্রার্থনা করলো? Amriel begged the goddess of spleen to give Belinda ill honor, ill humor. আচ্ছা, এই আম্ব্রিয়েল সে গডেস এর কাছে, গডেস অফ স্প্লিনের কাছে বলল যে টু গিভ বেলিন্ডাকে ইল হিউমার দিতে, তো তার যে হাস্য রসিকতার যে মানসিকতা সেটা যাতে ভালো না হয়, খারাপ হয় আর কি। সে হিউমারটা ভালো যেন করতে পারে না, মানে আর কি ঠাট্টা ভালোভাবে যেন সে করতে পারে না, সেটার কথা বলতে হবে। Why did the goddess give Umbriel at his request? কেন অ্যাম্ব্রিয়েল, অ্যাম্ব্রিয়েলকে গডেস, সরি, হোয়াট ডিড দ্য গডেস, গডেস অ্যাম্ব্রিয়েলকে তার রিকোয়েস্ট অনুযায়ী কি কি দিল? দ্য গডেস গেভ অ্যাম্ব্রিয়েল এ ব্যাগ, গডেস অ্যাম্ব্রিয়েলকে একটা ব্যাগ দিল, ফুল অফ সাই, যে ব্যাগের ভিতরে ছিল দীর্ঘশ্বাস, শপস, প্যাশনস এটসেট্রা, অ্যান্ড এ ফাইল ফুল অফ সরোস, গ্রাইফ, টিয়ার্স এটসেট্রা। সব মানে কি? সব মানে কি চোখের পানি, তাই না? এত বার করে দেখি তারপরে ভুলে যাই। কান্না, ফুপিয়ে কান্না, চোখের পানি। ওকে, তাহলে আমাদের গডেস এই অ্যাম্ব্রিয়েলকে কি দিল তার রিকোয়েস্ট অনুযায়ী? বললো যাতে যে বেলিন্ডার কোনো সুখের মুহূর্ত যেন না থাকে, তার ইল হিউমার যেন হয়, মানে কথা হলো যে তার ভেতরে যে হাস্যরস যেন না থাকে। যে তাহলে, এবং এটা সে গডেসের কাছে চাইলো অ্যাম্ব্রিয়েল, এবং অ্যাম্ব্রিয়েল কে গডেস দিল যে এই যে এক ব্যাগ সাই নাও, দীর্ঘশ্বাস নাও, কান্না নাও এবং আবেগ এটা নাও। শুধু তাই না, আবার দুঃখ, মানে সরো, গ্রাইফ এবং টিয়ার্স এগুলো নাও, নিয়ে গিয়ে বেলিন্ডার উপরে এগুলো ঢেলে দাও। হোয়াট ডিড থ্যালেস্ট্রিস রিমাইন্ড বেলিন্ডা আউট অফ হার রেজ? বেলিন্ডা যখন খুব রাগে রয়েছে তখন থ্যালেস্ট্রিস তাকে কি বলল, তাকে কি স্মরণ করিয়ে দিল? থ্যালেস্ট্রিস অ্যাডেড টু বেলিন্ডাস অ্যাগনি বাই রিমাইন্ডিং দ্য ডিজাস্টারাস সিচুয়েশন অফ হার লুজিং অফ দ্য লক। আচ্ছা, থ্যালেস্ট্রিস সে বেলিন্ডার যে যন্ত্রণা সেখানে আরো নতুন কিছু অ্যাড করলো, বাই রিমাইন্ডিং, এইটা মনে করিয়ে দিয়ে যে ডিজাস্টার, মানে ওই যে ডিজাস্টার যে সিচুয়েশনটা হয়েছিল, যে সিচুয়েশনে বেলিন্ডা তার চুল হারালো, লক হারালো, সেইটাই মনে করিয়ে দিচ্ছিল এই থ্যালেস্ট্রিজ। হোয়াট ডিড বেলিন্ডা রিগ্রেট আফটার লুজিং হার লক? বেলিন্ডা আক্ষেপ করছিল কোন জিনিসের প্রতি, মানে তার যে লকটা হারিয়ে গেল এরপরে সে কোন জিনিসের প্রতি আক্ষেপ করছিল? Belinda thought that it would have been wiser for her if she would pass a religious life at home and then enjoying time at Royal Palace. বেলিন্ডা সে ভাবলো যে এটাই তার জন্য বেশি জ্ঞানের কাজ হতে পারতো বা হতো যদি সে তার ধর্মীয় লাইফ লিড করতো, বাড়িতে সে ধর্মীয় লাইফ পাস করতো, তাহলে সেটাই বেশি ভালো হতো দেন এনজয়িং টাইম অ্যাট রয়্যাল প্লেস। এবং রয়্যাল প্লেসে তোমার টাইম এনজয় করার চাইতে যদি সে ধর্মীয় লাইফটা লিড করতো তাহলে সেটা তার জন্য বেশি ভালো হতো। আমাদের বেরিন্ডা এট লাস্ট এটা বুঝতে পারে এবং সে আক্ষেপ করে। হোয়াট ডিড ক্ল্যারিসা টেল আস অ্যাবাউট উইমেন্স গুড সেন্স? ক্ল্যারিসা মেয়েদের ভালো সেন্স সম্পর্কে আমাদেরকে কি বলে? ক্ল্যারিসা said that all the honor of women achieved by beauty would be meaningless if they don't have any good sense or virtue. ক্ল্যারিসা আমাদেরকে যে মেয়েদের গুড সেন্স সম্পর্কে যে পরামর্শ দেয় সেটা হলো
যে মেয়েরা তাদের সৌন্দর্যের মাধ্যমে যে সম্মানটা পায়, এই সব কিছুই হচ্ছে মিনিংলেস যদি না তারা তাদের গুড সেন্স অথবা ভালো গুণ এর কারণে সম্মান না পেয়ে থাকে। মানে জিনিসটা হচ্ছে কি, আজকে যদি একজন মেয়েকে খুব বেশি কদর করা যায় তার সৌন্দর্য নিয়ে, হয়তো 5 বছর 10 বছর পর সে সৌন্দর্য থাকবে না। বাট সৌন্দর্যের ছাড়াও বা এমনিতেই যদি তার একটা ভালো সেন্স থাকে, একটা গুড সেন্স বা ভালো একটা বিবেক বোধ, হুম, সেটা আসলে দীর্ঘস্থায়ী হয়। তো হচ্ছে তবে মিনিংলেস। আর এগুলো না থাকলে, বিবেক না থাকলে শুধু সৌন্দর্য, এটা মিনিংফুল হয় না। হাউ ডিড দ্য এনরেজড থ্যালেস্ট্রিস ডু? রাগান্বিত হয়ে থ্যালেস্ট্রিস কি করে? দ্য এনরেজড থ্যালেস্ট্রিস কিল্ড মেনি অফ দ্য মেন উইথ অ্যাংরি লুকস ফ্রম বোথ আর আইজ। অ্যাম্ব্রিয়েল সে অনেকগুলো মানুষকে হত্যা করে। কিল্ড মেনি অফ দ্য ম্যান, রাগের বশবর্তী হয়ে, এবং লুকস ফ্রম বোথ হার আইজ, এবং সেগুলোকে আহ তার নিজের চোখ দিয়ে দেখে আর কি। আচ্ছা, এটা কি বলতেছে? দ্য এন্ড্রেস থ্যালেসিস কিল্ড মেনি অফ দ্য মেন উইথ অ্যাংরি লুকস ফ্রম বোথ হার আইজ। অর্থাৎ অ্যাংরি লুক, যেটা তার দুই চোখেই দেখা যাচ্ছিল, প্রচন্ড রাগ, সেই রাগ নিয়ে অ্যাম্ব্রিয়েল অনেক পুরুষ মানুষকে হত্যা করে। হোয়াট ডিড স্যার প্লিউম ডু ইন দ্য ব্যাটেল? স্যার প্লিউম যুদ্ধক্ষেত্রে কি করে? প্লিউম হ্যাড অলমোস্ট থ্রোন ডাউন ক্ল্যারিসা when সোল, সোল তো না, যাই হোক এটার উচ্চারণ কি হবে? CHLOE। চলো আমরা চেক করি। CHLOE, ক্লো, ক্লোই। এটা আসলো না কেন মাথায়? ক্লোই। আচ্ছা, প্লিউম had almost thrown down Clarissa with Chloe entered the fight and killed him with a angry look. প্লিউম সে ক্ল্যারিসাকে প্রায় তার যে থ্রোন, ক্ল্যারিসাকে প্রায় ফেলে দিচ্ছিল এবং নিচে ফেলে দিচ্ছিল, যখন ক্লো এন্টার করলো যুদ্ধ করার জন্য, এবং কিল্ড হিম, এবং তাকে হত্যা করলো প্রচন্ড রাগ নিয়ে। তো স্যার প্লিউম সে যুদ্ধক্ষেত্রে এরকম আচরণ করছিল আর কি। হোয়াট ডিড জব হোল্ড আপ? জব হেল্ড আপ হিজ গোল্ডেন স্কেলস ইন দ্য এয়ার টু ডিসাইড দ্য ইস্যু অফ দ্য ব্যাটল বিটুইন মেন অ্যান্ড উইমেন। জব সে তার যে গোল্ডেন স্কেল সেটাকে উপরে ধরেছিল, ইন দা এয়ারে, অর্থাৎ উপরের দিক করে, এবং সে সিদ্ধান্ত নিতে চাচ্ছিল এই ইস্যুটা নিয়ে, যে পুরুষ এবং মহিলাদের ভেতরে যে ব্যাটেলটা হচ্ছে, যুদ্ধটা হচ্ছে, এটাতে কি করবে, কি হবে, এটা ডিসিশন নেওয়ার জন্য সে আসলে তার যে গোল্ডেন স্কেল সেটাকে সে উপরের দিকে ধরেছিল। হোয়ার ডিড দ্য গডেস অফ স্প্লিন লিভ? গডেস অফ স্প্লিন কোথায় বসবাস করে? দ্য গডেস অফ স্প্লিন লিভড ইন দ্য সেন্টার অফ দ্য আর্থ in a dark cave where the wind was cheerless and gloomy. গডেজ অফ স্প্লিন সে বসবাস করে পৃথিবীর একেবারে কেন্দ্রে, একটা অন্ধকারাচ্ছন্ন একটা কেভের ভেতরে, যেখানে বাতাস খুবই চেয়ারলেস ছিল এবং গ্লুমি ছিল। মানে এক কথা মজার বাতাস ছিল না। হোয়াট ডিড দ্য পোয়েট আর্স বেলিন্ডা ফাইনালি? সর্বশেষ পোয়েট বেলিন্ডার কাছে কি প্রার্থনা করলো বা কি চাইলো, দাবি করলো? Finally, the poet urged Belinda to stop lamenting the loss of Locke because her Locke is now adding a new shine to the bright heaven. ফাইনালি আমাদের পোয়েট আলেকজান্ডার পোপ সে বেলিন্ডাকে মানে বোঝাতে লাগলো যে আপনি কান্না থামান, আপনার যে চুল হারিয়েছে এটা কান্না থামান, কারণ হার লক ইজ নাও অ্যাডিং টু নিউ শাইন ইন দ্য ব্রাইট হেভেন।
বলছে যে আপনার লকটা এখন যেহেতু হারিয়ে গেছে, তো এই লকটা হেভেনে জল জল করতেছে, আপনি থামেন, আপনার এই জিনিসটা যে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এটা। যেমন এই যে আমাদের বাংলাদেশে কি হয়, বাংলাদেশে স্টুডেন্ট প্রোটেস্ট করতে গিয়ে যারাই মারা গিয়েছে তাদের সবাইকে শহীদ বানায় দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি জানি যে ধর্মযুদ্ধে না গেলে শহীদ হয় না, ঠিক এরকমই এখানে এরকম একটা সান্ত্বনা দিচ্ছে যে আপনি দুঃখ করেন না, আপনার চুল তো কি বলে স্বর্গে পৌঁছে গেছে। হোয়াট ডিড দ্য পোয়েট কনসোল বেলিন্ডা? পোয়েট কি ভাবে সান্ত্বনা দিল আর কি, বা কি সান্ত্বনা দিল আমাদের পোয়েট বেলিন্ডাকে? বেলিন্ডা was consoled that she would die one day, but that particular lock would be immortalized by the muse of poetry as a sacred object. বেলিন্ডা বেলিন্ডাকে সান্ত্বনা দিল আমাদের পোয়েট এটা বলে যে একদিন আপনি মারা যাবেন, কিন্তু আপনার এই লকটা, এটা আপনাকে ইমমর্টালাইজ করবে, অমর করে তুলবে, এবং বাই দ্য মিউজ অফ পোয়েট্রি। এবং এটা কিভাবে করবে? কারণ আপনার এই ঘটনা নিয়ে অনেক কবিতা লেখা হবে, এবং সে কবিতাগুলো স্যাক্রেড অবজেক্ট হিসেবে বিবেচিত হবে, পবিত্র সুন্দর ভালো কবিতা হিসেবে ইয়ে হবে। আমরা অনেক সময় বলে থাকি না যে বাবা তুই কাঁদিস না, তোর বাবা মারা গেছে তো কি হয়েছে, আমরা আছি, তোর মা মারা গেছে কি হয়েছে, আমরা আছি। তো এরকম একটা সান্ত্বনা দিচ্ছিল আমাদের এই পোয়েট বেলিন্ডাকে, যে আপনি কষ্ট পাবেন না, আপনার চুল তো এখন ওই কি বলে জান্নাতে আছে, এরকম টাইপের কথা। ওইটা আপনাকে ইমর্টালাইজ করবে, কারণ আপনার এই চুলের ঘটনা নিয়ে অনেক কবিরা কবিতা লিখবে, এবং আপনি অমর হয়ে যাবেন। হু ওয়ার ওয়েটিং অন দ্য গডেস অফ স্প্লিন? কারা অপেক্ষা করছিল গডেস অফ স্প্লিনে? টু অফ হার হ্যান্ডমেইড কল্ড থ্রি নেচার অ্যান্ড অ্যাফেকশন ওয়াজ ওয়েটিং অন হার। আচ্ছা, কে গডেস অফ স্প্লিনে ওয়েট করতেছিল? তো টু অফ হার হ্যান্ডমেইড, হ্যাঁ দুইটা হ্যান্ডমেইড, এখন এখানে হার বলতে কাকে বোঝাচ্ছে? গডেসকেই বোঝাচ্ছে। বলা হচ্ছে তার আহ, দুইটা হ্যান্ডমেইড, তারা ওইখানে অপেক্ষা করতেছিল, এবং তাদেরকে বলা হয় থ্রি নেচার। এবং অ্যাফেকটেশন ওয়াজ ওয়েটিং অন হার, এবং ওই সময়টাতে অ্যাফেকটেশনটা অপেক্ষা করছিল। এই প্রশ্নের উত্তরটা আমার কাছে ক্লিয়ার না। হুম, আচ্ছা দেখি আমরা সময় পেলে এটা ইয়ে করব। হোয়াট ডু দ্য স্কেলস শো দ্য রেপ অফ দ্য লক? স্কেল এখানে কোন জিনিসটাকে শো করছে? দ্য স্কেলস শোড উইমেনস হেয়ার টু বি হেভিয়ার দেন দ্য উইডস অফ মেন। এখানে বলতেছে যে আম, মানে এই স্কেলটা দেখাচ্ছে যে পুরুষ মানুষের যে বুদ্ধি সেটার চাইতেও মেয়েদের চুলের ওজন বেশি। দ্যাট মিন্ড দ্য উইমেন শুড উইন দ্য ভিক্টরি, এর মানে হচ্ছে মেয়েদেরই ভিক্টরিতে মানে যে কোনো যুদ্ধে জেতা উচিত। যে তোমার যত মাথায় যত বুদ্ধি আছে তার চেয়ে তোমার চুলের ওজনই বেশি, বুদ্ধি তো বাদই দিলাম। হু ইজ অ্যাম্ব্রিয়াল? অ্যাম্ব্রিয়াল ইজ এ মিসচিভাস নমস। হ্যাঁ, এটা হচ্ছে একটা খারাপ এই নম বলতে হচ্ছে তোমার বামন আকৃতির লোক। আমি ভুল বললাম নাকি দেখি তো। জিনোম, এই যে বামন, হ্যাঁ বামন আকৃতির লোক বা মানুষ। এই যে এটাও তোমরা পেয়েছিলে, এটা ওই যে তোমরা ফেরি কুইনের ভেতরে দেখেছো না, যে ফেরি কুইনের যে তোমার ওইখানে হচ্ছে হাওয়ার্ড নাকি যেন একটা হাওয়ার্ড বলা হচ্ছিল, ওই টাইপের লোক ছিল, মানে বামন আকৃতির লোক, ক্ষুদ্র। হাওয়ার্ড, না এই জাতীয় না, আরেকটা আছে।
ওই যে ডোয়ার্ফ, ডোয়ার্ফ আমি থাওয়ার্ড বলতেছি, ডোয়ার্ফ টাইপের লোক আর কি। আচ্ছা, অ্যাম্ব্রিয়েল ইজ এ মিসচিভাস নমস, অর্থাৎ অ্যাম্ব্রিয়েল হচ্ছে একটা খারাপ কাজ করে আর কি, এরকম একজন আহ বামন আকৃতির মানুষ, হু ট্রাভেলড ইনটু দ্য কেভ অফ স্প্লিন, যে কিনা কেভ অফ স্প্লিনে যায়, অ্যান্ড রিটার্ন উইথ ব্যাগ অফ সাইজ অ্যান্ড এ ভায়াল অফ টিয়ার্স, এবং সে ফিরে আসে এক ব্যাগ দীর্ঘশ্বাস নিয়ে এবং একটা মানে ভায়াল নিয়ে আসে, চোখের পানি যেখানে থাকে আর কি, কাইন্ড অফ বোতল টাইপের আর কি, এবং which are used which he uses to intensify Belinda's despair at the loss of her heir, এবং এটা সে ব্যবহার করে মানে বেলিন্ডার উপরে এই পানি ছিটিয়ে দেয়, বা বলতে পারে এই যে তার ব্যাগটা ওপেন করে দেয় বেলিন্ডার উপরে, যাতে করে বেলিন্ডার এই চুল হারিয়ে যাওয়ার কষ্টটা আর একটু বেশি পায়। হোয়াট ইজ বেলিন্ডাস লক অফ হেয়ার টার্নড ইনটু, তার লক অফ হেয়ারটা কিসে রূপান্তরিত হলো? হার হেয়ার ইজ টার্নড ইনটু এ গ্রুপ অফ স্টার, তার চুলগুলি আকাশের স্টারে পরিণত হয়ে গেল। হোয়াট ইজ দ্য প্লে বেলিন্ডা প্লেস, বেলিন্ডার ভেতরে কি ভূমিকা পালন করেছে আমাদের? আচ্ছা, শি প্লেস দ্য গেম অফ অম্বার, অর্থাৎ বেলিন্ডা এই নাটকের ভেতরে কোন গেম খেলেছে? হোয়াট ইজ দ্য প্লে, কোন খেলা বেলিন্ডা প্লেস, বেলিন্ডা খেলেছে এই নাটকের ভেতরে, এই কবিতার ভেতরে? শি প্লেস দ্য গেম অফ অম্বার, সে গেম অফ অম্বার খেলেছে। এই অম্বার হচ্ছে একটা কালারের নাম মেবি। এবং অম্বার, আচ্ছা এটা অম্বার, একটু দেখি। সপ্তাদশ অষ্টাদশ শতকের এ ট্রিক টেকিং কার্ড গেম অফ থ্রি পিপল, মানে ওইটা ওই শতকের আসলে মানুষরা এই গেমটা খেলতো এবং সেটার নাম ছিল অম্বার। এমনিতে অম্বার বলে মানে একটা কালার আছে। আচ্ছা, ব্লেন্ডিং অফ ওয়ান কালার হিউ টু অ্যানাদার, এটাকে বলা হয় অম্বার। শেড, যেটা মানে চুলের উপরে যে শেডটা, এটাকে এই যে এই কালারটা যেটা হচ্ছে অনেকটা তোমার ব্লন্ড, হ্যাঁ, তো এটারই নাম হচ্ছে অম্বার, অম্বার কালার। একটু গোল্ডেন কালার, ব্ল্যাকের ওপরে শেড দেয়া, যেটা অনেকটা টিন্ট কালারের মতো, মানে হালকা হলদে হলদে ভাব, এটা সোনালী কালার। হু ইজ বেলিন্ডাস পার্সোনাল বিউটিশিয়ান, বেলিন্ডার পার্সোনাল বিউটিশিয়ান হচ্ছে বেটি, তার নাম হচ্ছে বেটি। হ্যাঁ, এটা মনে রেখো। হোয়াট ডাজ এ ব্যাগ গিভেন, আচ্ছা এটা তো অ্যান্সারই নাই। হু আর্মস দ্য ব্যারন উইথ এ পেয়ার অফ সিজার্স, সিজার্স আর কি। এ লেডি নেমড ক্ল্যারিসা সাপ্লাইড হিম উইথ এ পেয়ার অফ সিজার্স, উইথ হুইচ হি স্টুড বিহাইন্ড বেলিন্ডাস ব্যাক টু কাট দ্য হেয়ার, টু কাট দ্য লক। একজন লেডি, তার নাম হচ্ছে ক্ল্যারিসা, সে আসলে সাপ্লাই দেয় ওই কেচিটা ব্যারনের কাছে, এবং ব্যারন ছিল বেলিন্ডার ঠিক পেছনেই, এবং সে মানে সুযোগ খুঁজছিল যে তার লকটা কখন কেটে নেওয়া যায়। আচ্ছা, আমাদের অল্প একটু আছে। হু কাট দ্য লক অফ বেলিন্ডা, ব্যারন, ব্যারন, এই যে এই শেষের এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল আর কি একবার করে হলে। তো হু কাট দ্য লক অফ বেলিন্ডা, বেলিন্ডার যে লক সেটা কেটেছিল হচ্ছে ব্যারন। হু ইজ এরিয়েল, এরিয়েল ইজ বেলিন্ডাস গার্ডিয়ান শিল্প হু প্রোটেক্টস, আচ্ছা, হু প্রোটেস্ট উইমেন চাস্টিটি, এক কথায়, উইথ দ্য এইড অফ অ্যান আর্মি অফ সিল্ভস। হ্যাঁ, বেলিন্ডা আর গার্ডিয়ান, তার নাম হচ্ছে এই সিল্ভ, এরিয়েল আর কি। সে আসলে মেয়েদের যে সতীত্ব সেটাকে সে রক্ষা করে, বিশেষ করে বেলিন্ডার, এবং এইটা রক্ষা করতে গিয়ে তার একটা আর্মি দল মানে একটা সেনা দল লাগে সিল্ভদের। হোয়াট ইজ দ্য নেম অফ বেলিন্ডাস পেট, বেলিন্ডার একটা হচ্ছে পেট ছিল, সেটা হচ্ছে
শখ। হুম। শখ হচ্ছে বেলিন্ডার একটা পেট, সেই পেটের নাম। তো এবার আসো, হোয়াট ইজ এ মক এপিক? মক এপিকটা কি? মক মানে আমরা জানি হাসি তামাশা করা, ট্রল করা আমরা যেটাকে বলি। আর এপিক মানে কবিতা, বড় কবিতা। এপিক কবিতার ভেতরে যদি এটা করে থাকে, মক করা হয়ে থাকে, তাহলে সেটাই। যেমন আমরা এই কবিতা যখন পড়ছি বা জানছি, তখনই বুঝতে পারছি যে বেলিন্ডার মতো ফ্যাশনেবল লেডিদেরকে মূলত এখানে মক করা হয়েছে, তাকে নিয়ে ট্রল করা হয়েছে তাদেরকে। তো বলতেছে এ narrative poem which aims to mockery and laughter by using almost all the characteristic features of an epic but for a trivial subject. মক এপিক হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম, যেখানে যেটার উদ্দেশ্যই হচ্ছে হাস্যরস তামাশা করা, হাসি তামাশার উদ্রেক ঘটানো। এবং এটা করার জন্য তারা মূলত এপিকের যত ফিচার রয়েছে সবকিছু ইউজ করে এখানে। এবং সেটা করে খুবই তুচ্ছ যে সাবজেক্ট গুলো সেগুলোর ওপরে। আমরা জানি এপিক কবিতার সাধারণত টপিক গুলো হয়ে থাকে অনেক গ্র্যান্ড, অনেক মহিমান্বিত, অনেক নোবেল টপিক হয়ে থাকে, সিরিয়াস টপিক। কিন্তু মক এপিকে এসে সেটা খুবই লাইট বা যে কোনো সাবজেক্টই হতে পারে, তুচ্ছ ট্রিভিয়াল সাবজেক্টও হতে পারে। হু ট্রাইস টু প্রিভেন্ট দ্য ব্যারন ফ্রম কাটিং অফ দ্য লক অফ বেলিন্ডা? ব্যারনকে প্রিভেন্ট করতে, ব্যারনকে প্রতিরোধ করতে, এই যে বেলিন্ডার যে লক সে কেটে নিল, এইখানে বাধা দিয়েছিল কে? এ সিল্ক ট্রাইড টু প্রিভেন্ট দ্য ব্যারন ফ্রম কাটিং অফ দ্য লক অফ বেলিন্ডা। একটা সিল্ফ, অর্থাৎ একটা তোমার বলতে পারো অ্যাঞ্জেল বা স্পিরিট, তারা মানে সে চেষ্টা করতেছিল যাতে ব্যারন এই বেলিন্ডার লকটা না কাটতে পারে। হু ইজ বেলিন্ডার গার্ডিয়ান সিল্ক? বেলিন্ডার গার্ডিয়ান সিল্ক কে? বেলিন্ডার গার্ডিয়ান সিল্ক ইজ এরিয়াল, হু প্রোটেক্টস হার ফ্রম অল ডেঞ্জার। বেলিন্ডার গার্ডিয়ান সিল্ক, সে হচ্ছে এরিয়াল তার নাম, এবং সে তাকে সব ধরনের ডেঞ্জার থেকে রক্ষা করে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 50টা প্রশ্ন। আজকের প্রশ্নগুলো অনেক ছোট ছোট, তো উত্তরগুলো তার জন্য আমাদের 50টা হয়ে গেল। আর যদি বড় হতো তাহলে মুশকিল হয়ে যেত, হয়তো 20-25টা পড়ার পরে তারপরে রেখে দিতে হতো, যেমন আমরা ওয়েস্টল্যান্ডে করেছিলাম। তো আজকের এই ক্লাসটা পূর্ণাঙ্গই হলো। আর তোমাদের কিছু বলার থাকলে বলো, আমরা শেষ করে দিই। একটু আগে ভাগে শেষ হচ্ছে, তো টাইম আছে, তোমরা তোমাদের প্রতি জিজ্ঞাসা করা থাকলে বলতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। আমার হচ্ছে প্রথম বর্ষের রিডিং স্কিল সাজেশনটা লাগতো। এটার জন্য চলে যাবা cloudschoolpro.com, আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে, এই যে এই ওয়েবসাইটে চলে হ্যাঁ। যাবে। এই ওয়েবসাইটে এসে এই যে সাজেশনে ক্লিক করবা। তুমি যদি মোবাইল থেকে আসো, তাহলে যে এরকমটা পাবা। হ্যাঁ, এরকমটার উপরে ক্লিক করবা, তাহলে সাজেশন, এই সাজেশনে ক্লিক করলে তুমি এই পেজে চলে আসবে। এই পেজে এগুলো আছে, দেয়া আছে। এই যে এখান থেকে এগুলো দেয়া আছে। আচ্ছা, আর কে যেন এখানে মেসেজ দিয়েছো? ব্রিফ কোশ্চেনে এক লাইনের কোশ্চেন অনেক বড় করে দেয়া থাকে, আর এটা আমি এইভাবে লিখলে হবে। এক্সাম্পল, হু ইজ আম্ব্রিয়েল? আম্ব্রিয়েল ইজ দ্য মিষ্টি বাচ্চা। না, এটুকু লিখলে হবে না। আহ, এটুকু লিখলে হবে না, একটু ডিটেইলি দিতে হবে। বুঝতেছো না? তোমার 1 মার্কের জন্য 3টা মিনিট সময় পাবা তুমি, তো এটা লিখতে 10 সেকেন্ড লাগবে। তো 3 মিনিটে তো অবশ্যই একটু লিখতেই হবে। শুধু এটুকু দিলে হবে না। ধরো বললো যে আপনি আপনার অ্যাড্রেস বলেন, তো নাম তো অ্যাড্রেসের একটা অংশ, তুমি তো শুধু তোমার নিজের নাম দিয়ে বলে দিলা, তাহলে কি হইলো? হলো না। অ্যাড্রেস লাগবে, পুরোপুরি অ্যাড্রেস। ঠিক এরকমই এই হচ্ছে তার ডিটেইলটা লাগবে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে?
আচ্ছা, ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো। সামনের শনিবারে তোমাদের এইটার উপরে পরীক্ষা হবে, ব্রিফ কোশ্চেনের। আর শুক্রবারে ক্লাস আছে, শুক্রবার রাত 9টায়। মনে রেখো, শুক্রবার রাত 9টায় ক্লাস হবে। আমি আমি বিকেলে সকালের দিকে আমি জানিয়ে দেবো। যদিও ভুলে যাই, তারপরেও তোমরা লিঙ্ক পাইলে জয়েন করো। আমি তো লিঙ্ক শেয়ার করবো যখন, তখন হোয়াটসঅ্যাপে লিঙ্ক যাবে, আর ফেসবুকে তো বলে দেবোই। তো ঠিক আছে, তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।